আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম। ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম। স্যার আমি ইমেল করে দিয়েছি স্যার, এটা কি গেছে না গেছে না এটা কিভাবে বুঝবো স্যার? তুমি যদি পাঠিয়ে থাকো তাহলে আসবে। স্যার এই পর্যন্ত আমাদের সেকশনে কয়টা গেছে মেল আপনার কাছে? স্যার এটা একটু চেক করে দিলে মানে গেছে নাকি একটু গেছে চেক না করে শিওর বললে হইতাম। সবার উপকার হতো। জি স্যার শিওর হইতাম, তো স্যার প্রবলেম হইতে পারে। তোমাদের হাসানুল হাসানুলের ইমেল এসছে। বান্না স্যারের আমার একটু স্যারের মেলটি একটু সেন্ড করতো আমারে জলদি। আচ্ছা হাসানুলের ইমেল এখন এসছে আব্দুল্লাহ আল মাসুম 12,475। ইয়েস স্যার, আমি দিয়েছি স্যার। তাহমিদ খান তাহমিদ খানের ইমেল এসছে রায়ান চৌধুরী। মোয়াইমিনুল ইসলাম। স্যার দিয়েছি আমি স্যার। তোমার এসছে শাহিকের ইমেল এসছে নাভিদ ইমতিয়াজ দিগন্ত, জুনায়েদ রহমান, জামিল সাদিক, আফ্রিদি মাহি। বলছিলাম তোমাদের রিয়েল নেম ব্যবহার করতে। আফ্রিদি মাহি নামে তোমাদের কেউ আছে? জি স্যার আছে তো। জি স্যার, ওই স্যার আবরার আছে। শাহরিয়ার স্যার, ওর অরিজিনাল নাম আবরার শাহরিয়ার। রিয়েল নেমে পাঠাতে বলছিলাম, তাই না? পাঠাতে বলছিলাম রিয়েল নেমে। আফ্রিদি মাহি নামে এসছে, আবার আবরার শাহরিয়ার নামে। এটা কার? ইনসাইড টিম LOL। এটা তো বোঝা যাচ্ছে না। এটা
ঢাকার ইনসাইড টিম এটা দেখা যাচ্ছে ভিতরে এসে শিমুল আহমেদ প্রান্ত, কিন্তু বলা হয়েছিল যে রিয়েল নেমে পাঠাতে বলছিলাম। রিয়েল নেম যাতে থাকে, না হলে বোঝা যায় না যে কোনটা তার ইমেল। স্যার আরেকটা কোশ্চেন, সেকেন্ড উইকে যে অ্যাকাউন্টিং অ্যাসাইনমেন্টটা দিছে ওটাও কি আপনার মেলে পাঠাবো? হ্যাঁ, ওটা আমি আজকে বলে দিচ্ছি আবার। স্যার আর কে কে পাঠাইছে স্যার? এখন এগুলো হিসাব করতে গেলে তো ক্লাস হবে না। স্যার মামুনা, আমি শিওর হইতাম স্যার। তুমি, এটা সায়েন্সের ব্যাপার, তুমি যদি তোমার ওখানে পাঠানোর পর সেন্ট লেখা উঠে তাহলে আসবে, বুঝছো? এটা সায়েন্সের ব্যাপার। পাঠানোর পর সেন্ট লেখা উঠলে তখনই ধরে নিবা যে আসবে। মামুন আহমেদ এসছে, আপন রহমান, ইয়াসির জাফর, তারপর কি শেখ হিজল, সামিন ইয়াসর, তাফিম রাফি, সাইমুন আরাফাত সামি, এই কয়েকটা দেখতে পাচ্ছি। আজকে রাত 12টা পর্যন্ত সময় আছে তোমাদের, তাই না? তাই বলছিলাম না যে আগামী কতদিন সময় দেওয়া হয়েছিল তোমাদের ইমেল পাঠানোর অ্যাসাইনমেন্ট? সোমবার পর্যন্ত দিয়েছেন স্যার। আজকে রাত 12টা, তাই না? জি স্যার। তাই বলছিলাম না? তাহলে আজকে বাকিদের বলবা যে আজকে রাত 12টার মধ্যে ইমেল পাঠিয়ে দিবে। এরপর এই যে শাহিকের দেখা যাচ্ছে এইমাত্র আসলো। শাহিক কি তোমাদের দুইজন? আগে তো একজন পাঠাইছে মনে হচ্ছে। শাহিক কি দুইজন? স্যার শাইক একজনই তো, যতটুকু জানি। আচ্ছা, মনে হলো যে আগে একবার এসছে আবার এখন পাঠাইছে। এখন তোমাদের আবার বলতেছি, স্যার আমার আর কি আগে পাঠিয়েছিলাম, আমার জাস্ট রোলটার নামটা লিখি নেই। এটার নাম এখন তোমাদের যা বলতেছি একই কথা বারবার আলোচনা করলে সময় নষ্ট হবে। ভালোভাবে শুনে নাও এবং শোনার পরে যখন প্রয়োগ করবা তখন ওই যা বলতেছি এটা অন্যদেরও জানিয়ে দিবা। তোমাদের অ্যাকাউন্টিং এর পরেরটাও দেওয়া হয়েছে, তাই না? ইমেল নাম্বার আবার দেখতে পাচ্ছ? ইমেলে সেকেন্ড জি স্যার, অ্যাসাইনমেন্ট, দেখতে পাচ্ছি। ইমেলে সেকেন্ড অ্যাসাইনমেন্ট পাঠাতে হবে। সেকেন্ড অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়েছে জানো? জি স্যার। এবং এটা বাকিদের সাথে কথা বলে নিবা। সেকেন্ড অ্যাসাইনমেন্ট কোথায় পাঠানো লাগলো দেখতে পাইছো? সেকেন্ড অ্যাসাইনমেন্ট কোথায় পাঠাতে হবে? একটু আগে ইমেল অ্যাড্রেস আবার দেখালাম। তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট দেওয়া The হয়েছে। second assignment question তো সেকেন্ড ইয়ারের স্যার। হ্যাঁ, হোক।
যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই কাজ করা লাগবে। এই জন্য আমরা আজকে ওই সেকেন্ড পার্টের ওই চ্যাপ্টার নিয়ে আলোচনাও করব, যে চ্যাপ্টার থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ওই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। ইমেল অ্যাড্রেসটা আবার স্ক্রিনশট নিয়ে রাখো। স্যার হ্যাঁ বলো। মাত্র আমারটা মেইল করছি, একটু যদি কনফার্ম করতেন। এখন তৌফিক ইলাই। এখন তোমার ধরো মেল কনফার্ম করতে করতে তাহলে তো ক্লাস হবে না। তোমার নাম, স্যার না মাত্র করছি স্যার, একটা যদি একটু কনফার্ম। পুরো নাম কি তোমার? স্যার আমিও তৌফিক দিছি ইলাই স্যার স্যার। মাত্র স্যার। হ্যাঁ, তৌফিক ইলাই। একজন দেখতেছি নতুন আরাফাত ইসলাম 138 আর মোহাম্মদ জামিল। জি স্যার আমার ওইটাই স্যার, এমডি জামিল ওইটাই জি আমার স্যার স্যার। আমিও দিছি স্যার। তোমার আরাফাত আলম স্যার আমি। তুমি বারবার বলছি যে অরিজিনাল নাম ব্যবহার করবা। তোমার অফিসিয়াল নেম কি মোহাম্মদ জামিল আছে? জি না স্যার আমার। বারবার আমি বলতেছি যে তোমার রিয়েল নেম ব্যবহার করবা। আমি কি জামিল নামে কাউকে বুঝতে পারবো যে তার কলেজ নাম্বার ভিতরে কিছু লিখেছো? হ্যাঁ, স্যার ভিতরে আমার ফুল নেম আর রোল দেওয়া আছে স্যার। কিন্তু রিয়েল নেম ব্যবহার করা ভালো, বুঝছো? জি স্যার। ভিতরে ভিতরে তোমার তৌফিক ইলাহি জামিল লেখা আছে 12,459, তাই না? কিন্তু রিয়েল নেম ব্যবহার করা ভালো। যাই হোক, তাহলে ইমেলের স্ক্রিনশট নিছো আবার? নেওয়া হয়েছে বয়েজ? জি স্যার, নেওয়া হয়েছে। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখেছো? দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখেছো বয়েজ? জি স্যার, দেখছি স্যার। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা দেখো একটু। এ হচ্ছে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, দেখতে পাচ্ছ? দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার, দেখতে পাচ্ছি। এটা এটা মূলত সেকেন্ড পার্টের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার তোমাদের যারা পূর্বে ব্যবসায় শিক্ষা শাখায় ছিল তারাও কখনো করোনি। এটা একটা নতুন চ্যাপ্টার, এই জন্য সবার জন্যই নতুন। যেহেতু এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই চ্যাপ্টার উপর, এই জন্য আমরা আজকে, যেহেতু অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে এই জন্য এই চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট তোমরা দ্বিতীয় সপ্তাহেরটা দেখেছো তো নাকি বয়েজ? দ্বিতীয় সপ্তাহেরটা দেখেছো না? জি স্যার, দেখছি স্যার। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর আরেকটা যেটা ব্যাপার, যে আমাদের এখন থেকে অনলাইনে ফিডব্যাক হবে। তোমাদের ফিডব্যাক মানে তোমরা কি শিখেছো না শিখেছো তার উপরে ফিডব্যাক বা মূল্যায়ন বা পরীক্ষা যাই বলো অনলাইনেই হবে, ঠিক আছে? অনলাইন পরীক্ষা বা ফিডব্যাক বা মূল্যায়ন যাই বলো, সেটার জন্য কি করা হবে, তোমার স্ক্রিনে তোমাকে প্রবলেম দেখানো হবে। প্রবলেমের স্ক্রিনশট নিবা,
নেওয়ার পরে খাতায় উত্তর লিখবা, খাতায় উত্তর লিখে আমার নম্বরে ইমেল করে দিবা। অ্যাকাউন্টিং এর জন্য বলতেছি। স্ক্রিনে কি করবা তাহলে? ভয়েস স্ক্রিনে তোমাকে প্রবলেম দেখানো হবে। ওই প্রবলেম তুমি স্ক্রিনশট নিবা, বাসায় পরীক্ষা দিবা, দেওয়ার পরে তুমি ইমেল নাম্বারে, আবার ইমেল নাম্বার আছে, সেই ইমেল নাম্বারে তুমি ইমেল করবা। এইভাবে তোমার মূল্যায়ন হবে এবং এভাবে মূল্যায়নের পরই তুমি দ্বাদশে উত্তীর্ণ হবা। আর এই ফিডব্যাক বা পরীক্ষা বা মূল্যায়ন যেটাই বলো, এটা খেয়াল রাখবা যে আগামী সোমবার অ্যাসাইনমেন্ট, তাহলে তোমার দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট এটা আবার দেওয়া লাগতেছে পরবর্তী সোমবারের মধ্যে। আবার আগামী সোমবারে তোমাদের একটা ফিডব্যাক নেওয়া হবে ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারের উপরে। আমি স্ক্রিনে ওই দিন ব্যাংক সমন্বয় বিবরণীর উপর তোমাকে পুরো প্রবলেম দেখাবো, তুমি ছবি উঠাবা, ছবি উঠিয়ে বাসায় লিখবা, লেখার পর আমার ইমেল নম্বরে ওই ক্লাস শেষ হওয়ার মধ্যে ইমেল করবা। এটা তাহলে কবেকার মধ্যে, কবে হবে বললাম? ভয়েস স্যার শুনতে পাইনি, আরেকবার বলবেন? বললাম যে তোমার অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের ব্যাপারে তো ক্লিয়ার, যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আবার আগামী সোমবার রাত 12টার মধ্যে সলভ করে পাঠাতে হবে। এই গেল একটা কথা। আবার আগামী সোমবারই ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের ফার্স্ট পার্টের চ্যাপ্টার আছে না, ওই চ্যাপ্টারের উপর স্ক্রিনে আমি একটা প্রবলেম দেখাবো, সেটা তুমি স্ক্রিনশট নিয়ে উত্তর করবা, উত্তর করে ছবি উঠিয়ে তারপর তুমি আমার ইমেল নম্বরে ওই ক্লাস শেষ হবে, একটা সৃজনশীল প্রশ্ন উত্তরের সময় 25 মিনিট। তো ওই দিন সোমবার 11:40-এর মধ্যে আমার ইমেল নম্বরে সেন্ড করবা। এইভাবে তোমাদের কয়েকটা মূল্যায়ন হবে। এই মূল্যায়ন হতে হতে যে স্কোর দাঁড়াবে তোমার, এর ভিত্তিতে তুমি 12-এ প্রমোশন পাবা। আর ওই প্রশ্নটা কি পরের সপ্তাহে দিবেন? পরের সপ্তাহে স্ক্রিনে দেখাবো। এইভাবে স্ক্রিনে যে এখন যেমন দেখাচ্ছি এরকম স্ক্রিনে দেখাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছ না একটা প্রবলেম, একটা জি স্যার দেখতে পাচ্ছি স্যার। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। এভাবে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর একটা প্রবলেম দেখানো হবে। ওই প্রবলেমের স্ক্রিনশট নেওয়ার পর উত্তর লিখে, যেহেতু সোমবার 11টা থেকে ক্লাস থাকে আবার, তাই না, এই জন্য 11:40-এর মধ্যে তুমি ওটা উত্তর লিখে ছবি উঠিয়ে তুমি আমার ইমেল নম্বরে সেন্ড করবা। এটা আমি বলতেছি অ্যাকাউন্টিং এর জন্য। এইভাবে দেখবা তোমাদের অন্যান্য বিষয়েও মূল্যায়ন হবে বা ফিডব্যাক হবে। ক্লিয়ার? স্যার কোন কোন চ্যাপ্টারের উপর হবে স্যার?
ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের ফার্স্ট পার্টের যে তৃতীয় চ্যাপ্টার আছে ওই তৃতীয় চ্যাপ্টারের উপরে ফার্স্ট পার্টের তৃতীয় চ্যাপ্টার আছে না ওই তৃতীয় চ্যাপ্টারের উপরে জি স্যার। তাহলে আমি এতক্ষণ যা বললাম এটা ইয়াসির 12,485 তুমি বলো দেখি আমি কি কি বললাম। আগামী সোমবার একটা প্রশ্ন দিবেন, ওই প্রশ্নটা স্যার আমাদের লিখতে হবে, 11টা 40-এর মধ্যে লিখে স্যার আপনাকে জমা দিতে হবে। কোথায় কোন নম্বরে দিবা? আপনার ইমেইলে স্যার। ভালো উত্তর করেছো। আর কি বললাম এতক্ষণ? এছাড়া কি বললাম? নেক্সট সোমবারের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আজকে রাত 12টার মধ্যে প্রথম অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় শেষ হচ্ছে, তাই না? জি স্যার। পরবর্তী সোমবার হবে আজকে 21 তারিখ, ওই দিন হবে 28 তারিখ। 28 তারিখ আবার রাত 12টার মধ্যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ইমেল করতে হবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে তোমার লাভ কি? এই অ্যাসাইনমেন্টের যে মূল্যায়ন, অ্যাসাইনমেন্টে তুমি যেমন গ্রেড পাবা এবং ওই যে স্যার অনলাইনে আমি বললাম মূল্যায়ন হবে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর, এভাবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন মূল্যায়ন, এগুলোর উপর দিয়েই তুমি 12-এ প্রমোশন পাবে। স্যার 12-এ ওঠার মানে কতদিন, মানে কোন মাসে হবে স্যার? এটা তোমাকে জানানো হবে। আমার পারফরমেন্স, ক্লাসের উপস্থিতি, মূল্যায়নে তোমার পারফরমেন্স, অ্যাসাইনমেন্টে তোমার পারফরমেন্স যত ভালো হবে তত তাড়াতাড়ি হয়ে যাবা 12-এ প্রমোশন। স্যার নেক্সট সোমবার থেকে কি আমাদের এরকম মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষা হতে থাকবে? এটা শুধু আমি এতক্ষণ যেটা বললাম সেটা শুধু অ্যাকাউন্টিং না, অন্যান্য বিষয়ের টিচারও দেখবা বলবেন। এর আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে না এরকম? বয়েজ, এর আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে না যে তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবা, কিভাবে তোমাদের মূল্যায়ন হবে, এগুলো আলোচনা হয়েছে না আগের ক্লাসে? শুনতে পাচ্ছ? জি স্যার। আগের ক্লাসে এরকম আলোচনা হয়েছে না? হয়েছিল? মূল্যায়নের বিষয়ে তোমরা জেনেছো না? শুনেছো? জি স্যার, শুনছি স্যার। উত্তর দিতে হবে তো, না হলে কিভাবে বুঝবো যে শুনতেছো? যাই হোক, এখন আমাদের দেখো এই চ্যাপ্টারের উপর যেহেতু অ্যাসাইনমেন্ট করা লাগবে, সেকেন্ড পার্টের এটা চ্যাপ্টার, এটা 9-10-এ কারোই ছিল না, এবং নতুন যারা তাদের জন্য নতুন। এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে যে কতগুলো লোক কিছু কিছু টাকা দিয়ে একটা ব্যবসা আরম্ভ করে, তাকে বলে অংশীদারি ব্যবসার হিসাব। এখানে আইনসম্মত ভাবে তারা ব্যবসা পরিচালনা করবে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে তাদের। মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে তাদের, মুনাফা বন্টন অনুপাত উল্লেখ থাকবে। যেমন ছোটবেলায় অঙ্ক করেছো না যে 5:3:2 এই অনুপাতে 12,000 টাকাকে বিভক্ত করো ক খ গ এর মধ্যে, এরকম অঙ্ক করেছো? ইয়েস স্যার, অনুপাতের অঙ্ক স্যার। অনুপাতের অঙ্ক ঠিক একই পদ্ধতিতে এখানে
তাদের সব খরচ আয় বিবেচনা করার পর তাদের যোগ বিয়োগ করে একটা বন্টনযোগ্য লাভ বের হবে। এই লাভ তাদের মধ্যে লাভ লোকসান বন্টন অনুপাতে ভাগ করে দেওয়া হবে। ওই যে অনুপাতে যেভাবে ভাগ করেছে না, অনুপাতে মনে আসছে যে তোমার অনুপাতের যোগফল দিয়ে ভাগ হতো আর নিজ নিজ অনুপাত দিয়ে গুণ হতো। এখানে এই অঙ্কের ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসাব, মূলধন হিসাব, চলতি হিসাব প্রস্তুত করা হবে। আবন্টন হিসাবে ডেবিট দিকে প্রতিষ্ঠানের ব্যয়গুলো লিপিবদ্ধ করা হবে। প্রতিষ্ঠান এক কথা আর ব্যক্তি আর এক কথা। প্রতিষ্ঠান থেকে যারা অংশীদার তাদেরকে বেতন দিচ্ছে, মূলধনের সুদ দিচ্ছে, ঋণের সুদ দিচ্ছে, সাধারণ সুদ দিতে স্থানান্তর করতেছে ইত্যাদি লিপিবদ্ধ করা হবে। আবার ক্রেডিট দিকে প্রতিষ্ঠানের আয়গুলো লিপিবদ্ধ করা হবে। প্রতিষ্ঠানের যত টাকা নেট লাভ হয়েছে, উত্তোলনের সুদ, তুমি মূলধন দিয়েছো তার উপরে যদি সুদ নাও তাহলে যারা উত্তোলন করেছে তার উপরে সুদ পাবে না, প্রতিষ্ঠান আদায় করবে। এগুলো ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হবে। এভাবে লিপিবদ্ধকরণের পর যদি ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফল অপেক্ষা বেশি হয় তাহলে বন্টনযোগ্য লাভ পাওয়া যাবে, যা অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টন অনুপাতে ভাগ করে দেওয়া হবে। মানে তোমার সব প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে টাকা হলো এই টাকা অংশীদারদের মধ্যে যে অনুপাত থাকবে সেই অনুপাত অনুযায়ী ভাগ করে দেওয়া হবে। যদি অনুপাত লভ্যাংশটা ভাগ করে দেওয়া হবে না স্যার? এখানে মূলত এটাকে বলে লাভের অংশ, বন্টনযোগ্য লাভ। লভ্যাংশ আবার আলাদা কথা। কিন্তু কোম্পানির শেয়ার কিনে যে লাভ পাওয়া যায় সেটাকে বলে লভ্যাংশ, আর এখানে এটাকে বলতেছে বন্টনযোগ্য লাভ। এই লাভ ক্ষতি বন্টন হিসাবে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকাটা হবে তাকে বলবে বন্টনযোগ্য লাভ। এই লাভ তাদের মধ্যে লাভ ক্ষতি বন্টন অনুপাতে ভাগ করে দেওয়া হবে। মনে করো সব আয় থেকে ব্যয় বাদ দিয়ে হলো 20,000 টাকা, তখন এই 20,000 টাকা তাদের যে অনুপাত থাকবে, মনে করো 5:3:2 আসছে, তখন ওই অনুপাতে ভাগ করে দেওয়া হবে। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো কারো। ফার্স্ট স্লাইডটা থেকে কারো কোনো কোশ্চেন আসছে বয়েজ? তারপরে আবর্তন হওয়ার পরে যেটা বলতেছে দেখো, তারপরে মূলধন হিসাব বা চলতি হিসাবের প্রস্তুত করা হবে, যেখানকার ক্রেডিট দিকে ওই সকল বিষয় লিপিবদ্ধ করা হয় যা বিবেচনাকরণ দ্বারা প্রতিষ্ঠান থেকে অংশীদারদের পাওনার পরিমাণ বাড়ে। যেমন মূলধন যত টাকা দিয়েছে তত টাকা সে প্রতিষ্ঠান থেকে পাবে, এটা মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে। লাভের অংশ যত হয়েছে এটা ক্রেডিটে যাবে। পার্টনার মূলধনের সুদ যত টাকা পাবে এটা ক্রেডিটে যাবে। বেতন কমিশন যদি পাই তাহলে ক্রেডিটে যাবে। মানে মূলধন হিসাবে প্রতিষ্ঠান থেকে যেগুলো পাবে সেগুলো মূলধন হিসাবে ক্রেডিটে যায়। আর ডেবিট দিকে উত্তোলনের পরিমাণ, উত্তোলনের সুদ ইত্যাদি ডেবিটে লিপিবদ্ধ করা হয়। স্বাভাবিকভাবেই তুমি যে টাকা দিয়েছো সেটা যদি ক্রেডিটে হয় তাহলে যে টাকা তুমি প্রতিষ্ঠান থেকে নিয়েছো সেটা কি ক্রেডিটে হবে? সেটা ডেবিটে হবে। ডেবিটে হবে স্যার। এবং উত্তোলনের সুদ এটাও ডেবিট দিকে লিখে এভাবে লিপিবদ্ধকরণের পর উদ্বৃত্ত নির্ণয় করা হয়। উদ্বৃত্ত মানে ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট বাদ দিলে তোমার যে টাকা হবে তাকে বলবে উদ্বৃত্ত। ক্রেডিটে মনে করা হলো 50,000, তারপরে ডেবিটে হলো মনে করো 20,000, তাহলে উদ্বৃত্ত কত হবে?
উদ্বৃত্ত কত হবে? 10,000 স্যার। মাইনাস করলে যা হয়, ক্রেডিটে ছিল 50,000, ডেবিটে হলো 20,000, ও তাহলে স্যার 30,000। 30,000 টাকা হবে উদ্বৃত্ত। তারপরে এই চ্যাপ্টারে অঙ্ক করার ক্ষেত্রে কতগুলো বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। যেখানে বলতেছে ঋণের সুদের হার উল্লেখ না করলে 6% হারে ঋণের সুদ বিবেচনা করা হয়। মনে করো বললো যে তারা প্রতিষ্ঠানে ঋণ দিয়েছে, তারপর ঋণের সুদের হার উল্লেখ নাই প্রশ্নে কোথাও যে কত পার্সেন্ট হারে সুদ দেওয়া হবে। ওই ক্ষেত্রে তুমি 6% হারে ঋণের সুদ বিবেচনা করবে। যদি প্রশ্নে মুনাফা বন্টন অনুপাত উল্লেখ না থাকে তাহলে সমানভাবে মুনাফা বন্টন করা হবে। যদি কোনো প্রশ্নে মুনাফা বন্টন অনুপাত মনে করো উল্লেখ নাই, ওই ক্ষেত্রে সমানভাবে মুনাফা বন্টন করা হবে। মূলধন কোনো বিষয় না, মূলধন কম বেশি হতে পারে, কিন্তু তোমার যদি অনুপাত উল্লেখ না করে তাহলে সমানভাবে মুনাফা বন্টন করা হবে। তারও ধরো কোনো পার্টনারের কোয়ালিটি ভালো, ব্যক্তিগত যোগাযোগ ভালো, তখন সে মূলধন কম দিলেও লাভের অংশ সমানভাবেই পাবে। তারপর এখানে স্থায়ী মূলধন পদ্ধতিতে লাভ ক্ষতি বন্টন হিসাব, মূলধন হিসাব আর চলতি হিসাব প্রস্তুত করা হবে। তুমি যদি বলো, তোমাকে যদি বলা হয় যে স্থায়ী মূলধন পদ্ধতিতে হিসাব রাখো, তখন লাভ ক্ষতি বন্টন হিসাব, মূলধন হিসাব আর চলতি হিসাব প্রস্তুত করা হবে। তখন 3টা হিসাব মোট হবে। আর যদি বলা হয় পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে হিসাব রাখো, তাহলে লাভ ক্ষতি বন্টন হিসাব আর শুধু মূলধন হিসাব প্রস্তুত করা হবে। এখানে খেয়াল রাখো যে 3 নম্বর পয়েন্টে যেটা আছে, লাভ ক্ষতি বন্টন, মূলধন আর চলতি হিসাব যদি প্রস্তুত করা হয় তাহলে এই ক্ষেত্রে মূলধন হিসাবে শুধু মূলধন লিপিবদ্ধ করা হবে আর চলতি হিসাবে লিপিবদ্ধ করা হবে মূলধন ছাড়া আর যা যা প্রতিষ্ঠান থেকে পার্টনাররা পাবে সেগুলো লিপিবদ্ধ করা হবে। কোনো দফা ডেবিট করা হয়ে থাকলে তা লাভ লোকসান বন্টন হিসাবে লিপিবদ্ধ করা যায় না। যদি কোশ্চেনে বলা হয় যে কোনো দফা অলরেডি ডেবিট করা হয়েছে, তা লাভ ক্ষতি বন্টনে লিপিবদ্ধ করা হয় না। অলরেডি ডেবিট করা বলতে বোঝায় যে অলরেডি একবার খরচ বাদ দেওয়া আছে, তাহলে খরচ কি 2বার বাদ দেওয়া যাবে? না স্যার। 2বার বাদ দেওয়া যাবে না। এই জন্য যখন কোনো দফার ব্যাপারে বা কোনো ডাটার ব্যাপারে বলা হবে যে বেতন ডেবিট করা হয়েছে, কয়েকজন অংশীদার তার বেতন ডেবিট করা হয়েছে, তখন ওই বেতন লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা হবে না। ডেবিট করা হয়েছে বলা মানেই অলরেডি হিসাবে মাইনাস করা হয়েছে। তাহলে কি তুমি একটা খরচ 2বার মাইনাস করবা? না স্যার, তার 2বার তো করা যায় না। এই জন্যই আবন্টনে লিপিবদ্ধ করা যাবে না। টাকা অংশীদার উত্তোলন করে, যদি উত্তোলনের তারিখ উল্লেখ না থাকে তাহলে 6 মাসের সুদ বিবেচনা করা হয়, আর তারিখ উল্লেখ করলে সে অনুযায়ী সুদ বিবেচনা করা হয়। যদি মনে করো বলা হয় যে অংশীদার টাকা তুলেছে প্রতিষ্ঠান থেকে, তখন ওই উত্তোলনের উপর 6 মাসের সুদ ধার্য করা হবে, যেহেতু নির্দিষ্ট তারিখ নাই। কিন্তু যদি তারিখ উল্লেখ থাকে তাহলে সে অনুযায়ী সুদ বিবেচনা করা হবে। মনে করো বললো যে কোনো অংশীদার 1 সেপ্টেম্বরে টাকা উত্তোলন করেছে, তখন তার উত্তোলনের উপর সুদ ধরা হবে কত দিনের? 4 মাসের স্যার।
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এভাবে 4 মাসের সুদ ধার্য করা হবে। তারপরে 6 নম্বর সতর্কীকরণ দেখো, কোনো দফার সাথে কোনো অংশীদার জড়িত না থাকলে, যদি জড়িত না থাকে তাহলে তা বন্টন হিসাবে লেখা যায় না। কোনো দফার সাথে কোনো অংশীদার জড়িত না থাকলে তা বন্টন হিসাবে লেখা যায় না। বেতন উত্তোলন করা হয়ে থাকলে মূলধন হিসাব বা চলতি হিসাবে লিপিবদ্ধ করা যায় না। যদি কোনো অংশীদার ব্যবসা পরিচালনার জন্য বেতন পায় এবং যদি বলা হয় যে সে বেতনের টাকা সে উত্তোলন করেছে, তাহলে কি সে আর বেতন পাবে? বেতন পাবে তাহলে আর? না স্যার, সে তো নিয়ে গেছে স্যার। না স্যার, পাবে না। এই জন্য মূলধন বা চলতি হিসাবে আর আসবে না। তারপর যেটা বলা হচ্ছে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লাভ ক্ষতি বন্টন হিসাব, মূলধন হিসাব প্রস্তুত করা হবে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে হিসাবের সংখ্যা হচ্ছে 2টি, এটা খেয়াল রাখতে হবে। এই পর্যন্ত যতটুকু আলোচনা হলো, কোনো কোশ্চেন থাকলে বলো। যদি 6 নাম্বারটা বুঝি নাই। 6 নম্বর বুঝতে পারো না, তাহলে এক্ষুনি আবার আলোচনা করতেছি। তাহলে এক্ষুনি ঠিক আছে? আর নেক্সট ক্লাসও আমাদের এই চ্যাপ্টারের উপরে হবে, কারণ এই চ্যাপ্টারের উপরে যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এই চ্যাপ্টারের উপরই হবে। 6 নম্বরে বলছে, যদি কোনো দফার সাথে কোনো অংশীদার জড়িত না থাকে তা বন্টন হিসাবে লেখা যায় না। মানে যে কোনো ডাটার সাথে যদি অংশীদার জড়িত না থাকে তাহলে প্রত্যেকটা, মনে করো যদি এরকম হয় যে রফিক নামে একজন বেতন পাবে, তখন উপরে লেখা হবে রফিকের মূলধন হিসাব বেতন। বোঝাচ্ছে যে যদি কোনো অংশীদার জড়িত থাকার কথা না বলে তাহলে তার নাম লেখা যাবে না। রফিকের মূলধন হিসাব বেতন এভাবে লেখা যাবে না, এটাই বোঝাচ্ছে। 6 নম্বর ক্লিয়ার? 6 নম্বর থেকে কে প্রশ্ন করলো, এটা ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। তারপরে যেটা বলতেছে, কোনো ব্যয়ের কোনো নির্দিষ্ট অংশ কোনো অংশীদার বহন করলে তা লাভ লোকসান বন্টন হিসাবে লিপিবদ্ধ করা যায় না। যদি কোনো ব্যয়ের কোনো নির্দিষ্ট অংশ এরকম হয় যে কোনো অংশীদার ব্যক্তিগতভাবে পরিশোধ করতেছে, তাহলে সেটা কি প্রতিষ্ঠানের খরচ? যেহেতু না সেটা স্যার, এটা প্রতিষ্ঠানের কার খরচ? খরচ না, এই জন্য বন্টন হিসাবে লেখা যাবে না। মানে প্রতিষ্ঠানের খরচ হলে বন্টনের ডেবিটে লেখা যাবে, আর যদি আয় হয় ক্রেডিটে লেখা যাবে। অনেক সময় অতিরিক্ত মূলধন আনয়নের কথা উল্লেখ থাকে, তখন তারিখ অনুযায়ী সুদ বিবেচনা করা হবে। মনে করো যদি বলা হয় যে 1 অক্টোবর তারিখে একজন অতিরিক্ত মূলধন দিলেন, তাহলে 1 অক্টোবর হলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের সুদ বিবেচনা করবা। চলতি হিসাবে কখনো মূলধন লিপিবদ্ধ করা যায় না। চলতি হিসাব নামে একটা হিসাব আছে, এখানে কোনো সময় কোনো মূলধন লিপিবদ্ধ করা যাবে না। এই হচ্ছে আলোচনা। আরো অনেক আলোচনা করতে হবে। অনেক আলোচনা করলে আস্তে আস্তে চ্যাপ্টারটা ক্লিয়ার হবে। যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত, কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোশ্চেন আসছে বয়েজ? আছে কারো প্রশ্ন কোনো বিষয়? স্যার, এটা কি আর্থিক বিবরণী টাইপের অঙ্ক স্যার? এটা সম্পূর্ণ নতুন চ্যাপ্টার, সেকেন্ড পার্টের, অর্থাৎ নতুন ধরনের অঙ্ক। এটা তোমার প্রচুর প্র্যাকটিস করলে তখন ঠিক হয়ে যাবে, আর প্র্যাকটিস না করলে কোনো কিছুই ঠিক হবে না। যদি কেউ মনে করে যে পরে করতেছি, কলেজ খুলে যাক এরপর, তাহলে